আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ ডিসেম্বরের 29 তারিখ। সকালের রোদটা অসাধারণ মজার। সকালে অনেক কাজ শেষ করে এসে মাত্র হোটেলে বসলাম। এখনই আবার বের হয়ে যেতে হবে কাজে। তো আপনাদের অনেক বেশি ফোন পাচ্ছি, যেহেতু চট্টগ্রামে আমরা আসলেই প্রচুর পরিমাণ ফোন আসে আমাদের কাছে। অনেক ফোন আসে, কারণ এই সময়টাতে আপনারা প্রচুর পরিমাণ মালামাল খুঁজেন আমাদের কাছে। সো আর আমিও চেষ্টা করি সাথে থেকে আপনাদের মালামাল দেওয়ার। সো এই সময়টা খুব একটা রাশ টাইম যায়, দেখা যায় ফোনের পরে ফোন হেড অফিসে, তারপর আমাদের এখানে, এবং আমরা সবাই খুব বিজি থাকি। তো অন্য অন্য সময় যত ঠান্ডা মাথায় আপনাদের জনপ্রতি ব্যবসার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড অনেক কিছু বলার সুযোগ পাই সময় নিয়ে, ধৈর্য ধরে। তো এই সময়টাতে একটু সময়টা কম পাই, সময়টা কম পাই। এবং আমরা সবসময় রিকোয়েস্ট করি যে এই সময়টাতে আপনারা আমাদের SMS দিবেন বেশি। ডিরেক্ট কলেও যদি না পান, অন্তত একটা SMS দিয়ে রাখবেন, আমরা অথবা আমাদের টিম আপনাদের কল ব্যাক করবে। হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন, দেশে বাইরে যারা আছেন তারা। তো এই মুহূর্তে বাংলাদেশে গাইটের কি মাল চলতে পারে, কোনটা নিলে ব্যবসা হবে? কারণ সব গাইটের মালে সবসময় ব্যবসা হয় না। সিজনের শুরুতে একটা আইটেমের ব্যবসা হয়, সিজনে মাঝ বরাবর যে আর একটা ব্যবসা হয়, আর সিজনের শেষে আর একটা ব্যবসা হয়। এবং সব থেকে ক্রিটিক্যাল টাইম হচ্ছে সিজনের শেষ সময়টা। যখন একটা সিজন শেষ হচ্ছে, সেই সময়টাতে কি মাল আপনি নিলে সে মালটাতে ব্যবসা হবে। সব থেকে বড় কথা, ফুল স্টক শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি মালগুলা আপনার হাউস থেকে সবই বের করতে পারবেন, সেল করতে পারবেন। অর্থাৎ উইন্টারের মাল সামারে যাবে না, সামারের মাল রেইনি সিজনে যাবে না, রেইনি সিজনের মাল উইন্টারে আসবে না। অর্থাৎ আপনার মালামালটা যত বেশি দ্রুত রোলিং করছে, টাকাটা রোলিং করছে, বেসিক্যালি যে যতই মিষ্টি কথা বলুক না কেন, আপনি যখন ব্যবসায়ী, তখন কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোন সিজনে কোনটা আপনি অ্যাডভান্স যদি রিজার্ভ করেন, তাহলে সেটা আর বেশি না, সামান্য সময় পরে সেটা আপনাকে ভালো ব্যবসা দেবে। একজন ব্যবসায়ী হতে গেলে, হোলসেলার অথবা খুচরা বিক্রেতা, যে ধরনেরই আপনি হন না কেন, আপনাকে ব্যবসায়ী হতে গেলে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে কোন মালটা আপনাকে আগে নিতে হবে। মার্কেটে এখনও সেটা অ্যাভেলেবেল না, এবং সেটার ডিমান্ড আর 10 দিন, 15 দিন, 20 দিন পরে আসা শুরু করবে। আর তখন আপনি সবার আগে, যেহেতু মালটা আপনার গোডাউন করা থাকছে, সো মালটা আপনি সেল করবেন এবং ভালো প্রাইসে সেল করতে পারবেন। এবং যখন সিজন শেষ, তার আগেই আপনার মাল বিক্রি করে আপনার গোডাউন ক্লিয়ার করা শেষ। এবং গোডাউন ক্লিয়ার বলতে বোঝাচ্ছি এমন না যে টোটাল আপনার হাউস শূন্য হয়ে যাবে, তা না। কারণ আপনি যখন এখনই, যেমন শীতের শুরুর আগেই আপনি মালটা যখন রিজার্ভ করছেন, শীতের শেষ হওয়ার আগেই আপনার সব শীতের মাল শেষ। আবার গরম আসতেছে, এই জন্য গরমের মাল অ্যাডভান্স আপনার হাউজে উঠে আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী যারা, তাদের চিন্তা ভাবনা থাকতে হবে। এখন ফিউচার পলিসিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ব্যবসার রোলিং পলিসিটা খুব গুরুত্বপূর্ণ। এখন এর সঙ্গে আমি যদি একটা পার্সোনাল ডিফারেন্ট, আমি তো সবসময় একটু কিছু খুব তাচ্ছেড়া আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করে দিই। তো এর সঙ্গে আমি একটু ডিফারেন্ট কিছু একটু বলে দিই আপনাদের। যেমন, আমি প্রচণ্ড কালো মানুষ, দেখতে বিচ্ছিরি। তো যখন স্কুলে পড়তাম, আমার খুব মনে আছে, আমার সঙ্গে খুব সুন্দর দুইজন ছাত্রী অথবা বান্ধবী, তারা আমার সঙ্গে পড়তো। তো ক্লাসে যেই আমাদের ছেলেদের মধ্যে একটা ছিল যে ওর পাশে বসে আজকে ক্লাস করা যাবে কিনা, এটা নিয়ে ছেলেরা দেখা যেত আগে আগে স্কুলে এসে বসে থাকতো। তখন ছোটবেলা থেকেই এটা দুষ্টামি বলতে পারেন, অথবা হিউম্যান টেন্ডেন্সি বলতে পারেন, অথবা বয়সের যে গ্রোথ, এটার কারণে বলতে পারেন। তো হিউম্যান সাইকোলজি যে সবসময় মানুষ ভালোর পিছনে ছুটে, তাই না? তো আমরা ওই বান্ধবীর পাশে বসার জন্য সবাই আগে আগে স্কুলে যে হাজির হয়ে থাকতাম, যে যেন ওর পাশে আজকে আমি বসতে পারি। হ্যাঁ, তো
তো আনফর্চুনেটলি যেটা হতো কি, আমার ফ্রেন্ড আমার পাশে বসতে চাইতো না, অথবা আমি আগে যে বসছি সে উঠে আর এক ডেস্কে যেয়ে বসতো। কী কারণে? কারণ আমি কালো মানুষ, এই কারণে। এরপর আমার যে একটা খালা আছে, খালাম্মার মধ্যে যে খালার খুলনাতে থাকে, তার বাসায় আমরা যেতাম। তো আমাদের টোটাল বংশের মধ্যে ওই খালার মেয়ে হচ্ছে রাজরানীর মতো সুন্দর। হ্যাঁ, তো সে এখনো এভারগ্রিন সুন্দর। অ্যাকচুয়ালি আমাকে দেখে বুঝতে পারবেন না আবার মা খালারা কতটা স্মার্ট অথবা কতটা সুন্দর ছিল। আর এই তো তো এখন কথা হলো যে যখন খালার বাসায় বেড়াতে যেতাম, তখন এই খালাতো বোন বলতো যে কালো সুমন আসছে, ফ্যামিলি নেম সুমন, তো বলতো কালো সুমন বেড়াতে আসছে। তো দেখা যেত আমি ড্রয়িং রুমে আছি, সে ড্রয়িং রুমে নাই। আপুটা অনেক বড় আমার থেকে, প্রায় আমার বলতে গেলে মায়ের বয়সী, কারণ আমার খালা হচ্ছে আমার মায়ের থেকে আরও অনেক বেশি বয়সের। তো আমার এই বোনটা বলতে গেলে আমার মায়ের সমান। তো তারপরেও সে কিন্তু কোনো ছাড় দিত না। হ্যাঁ, বলতো কালো সুমন খেতে বসছে, আমি এখন টেবিলে বসবো না, কারণ সে একটু সুচিপাই অথবা এরকম বর্ণ বৈষম্য তার মধ্যে অনেক বেশি কাজ করতো। তো এরকম বিভিন্ন জায়গাতে, ইভেন যখন মাল্টিনেশনালে জব করার জন্য আমরা শুরু করলাম, তখন দেখলাম যে কোম্পানি সবসময় ফর্সা হ্যান্ডসাম সুন্দর মানুষদের সামনে দাঁড় করায় যখন কোনো ভিআইপি গেস্ট আসে, ভিআইপি মিটিং আসে। তো সেখানে একটা বর্ণ বৈষম্য। তো বর্ণ বৈষম্য আমরা যতই মুখ দিয়ে বলি না কেন যে আমাদের মনের মধ্যে এটা নাই, কিন্তু বিজনেস ডিমান্ড অথবা কর্পোরেট ডিমান্ড অথবা দেখেন যারা মডেল হচ্ছে তার তো সুন্দর দেখেই হচ্ছে। আমাদের দেশে তো আপনার বিদেশে যেমন বিশ্বের সুন্দরী একটা নিগ্রো মেয়েও হতে পারছে, কিন্তু আমাদের দেশে কিন্তু হতে পারতেছে না। আমাদের দেশে মিস বাংলাদেশ হইতে গেলে হয় তাকে চরিত্রহীন হইতে হবে, নয় সুন্দর শরীরের অধিকারী হতে হবে, নয় সাদা চামড়া হতে হবে। তাহলে কিন্তু আপনার বর্ণ বৈষম্য শব্দটা কিন্তু রয়ে গেছে। আপনি আজকে একটা কোম্পানিতে যান যেখানে একজন মনে করেন আর্মি অফিসারকে, খুব টপ লেভেলের একজন অফিসারকে ওয়েলকাম জানানো হবে গেস্ট হিসাবে, দেখবেন ওই কোম্পানি সুন্দর দেখে কয়টা মহিলাকে দাঁড় করে রাখছে। আর যদি কোম্পানিতে সুন্দর নারী না থাকে তাহলে ভাড়া করে অথবা অফিসের কোনো কলিগের ওয়াইফ সুন্দর, তাকে এনে ফুল গিফট করতেছে। অর্থাৎ কোম্পানি অথবা সবাই চায় ভালো কিছু উপস্থাপন করতে, কেউ কিছু খারাপ কিছু চায় না। তো বাই বর্ণ আমি তো কালো, সো আমাকে একটা সমাধান বের করতে হবে, তাই না? দেখেন, ব্যক্তিগত গল্প করছি, বাট অনেক কিছু আপনাকে শেখায় দিচ্ছি। আপনার যদি শেখার ইচ্ছা না থাকে, আমার ভিডিওটা আপনার অপ্রাসঙ্গিক মনে হতে পারে, বিরক্তিকর মনে হতে পারে। অনেকে কমেন্টস করেন ভাই ভিডিওগুলো এত বেশি হয়ে যায়, এত বড় হয়ে যায়, সামারিটা 2 মিনিটে ছেড়ে দিলে ভালো হয়। 2 মিনিটের কথা আসলে মানুষ বুঝে না। তাহলে স্কুলে আপনার ক্লাস কখনো 45 মিনিটও হতো না, 5 মিনিটেই হয়ে যেত। সো প্রাসঙ্গিকের পাশে অপ্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, যেটা থেকে আস্তে আস্তে মানুষের ব্রেনের মধ্যে একটা কথা ঢুকে, যার কারণে আমি এত সময় আপনাদের পিছনে দেই, কারণ আমারও তো সময়ের মূল্য আছে, রাইট? সো দেখেন, এত জায়গায় এতভাবে কালো বলে বঞ্চিত হওয়ার পরে আমার মনে হলো তাহলে আমি, যেহেতু আমি আর আমার রং চেঞ্জ করতে পারবো না, ফেয়ার অ্যান্ড লাভলি আর মুখ তমুক তো বহুত খাইছি, কোনো লাভ হয় নাই, তাহলে একটা কাজ করি, আমি ফর্সা মেয়ে বিয়ে করি। তা আমার পলিসিটা দেখেন যে আমি ফর্সা মেয়ে বিয়ে করলাম, খুঁজে খাই যে সেই কই বাগেরহাট, সেখান থেকে এসে চট্টগ্রামে এসে ফর্সা মেয়ে পাইলাম, উঁচু লম্বা ফর্সা। আচ্ছা, পাওয়ার পরে এবার কথা হলো, বিয়ের পরে বউ তো বলে খালি হানিমুন চলো হানিমুন চলো। তো আমার ব্রেনের মধ্যে আছে কি, যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখন বিয়ের আগে কক্সবাজার গিয়েছি আপনার কলেজ লাইফে শিক্ষা সফরে, তো আমি দেখলাম শিক্ষা সফরে তো আসার পরে কেউ আর আমার দিকে তাকায় না, বরঞ্চ আমি কারোর সাথে কথা বলতে গেলে সে আমার চেয়ে 10 হাত দূরে চলে যায়। কারণ ওখানে লবণ পানি আর ওখানে ওয়েদারে আর আমার স্কিন অথবা আমার শরীরে আমার ডিএনএটা এত দ্রুত চেঞ্জ হয়, তার নেচারগুলো অথবা ইফেক্ট ফেলে, যে রাতারাতি সব কিছু ধরা পড়ে। তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার যত ক্যারেক্টারিস্টিক্স আছে সব কিছু খুব ব্রেস করছে খুব দ্রুত। যেমন আমার স্কিন কালো হয়ে গেছে, তারপর যত রকম প্রবলেমগুলো আমার শরীরের মধ্যে আমি টের পাচ্ছি। সো আমি বুঝলাম যে আমি ওয়েদার ফ্রেন্ডলি না, আমার ডিএনএটা প্রচুর পরিমাণ আপনার কি অথবা ডিএনএ বলেন অথবা যেটাই বলেন, শরীরের বৈশিষ্ট্য যে আপনার ধারণ করে, হ্যাঁ, সেগুলো আপনার খুব দ্রুত ইফেক্ট ফেলে। তো তাই যদি ইফেক্ট ফলে, তাহলে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বাচ্চা প্রোডাকশান হয়,
তখন কি হবে, তখন আমারটা খুব দ্রুত ইফেক্ট ফেলবে, তাহলে আমার বাচ্চা কালো হইতে পারে। তাহলে আমি ওয়াইফকে নিয়ে ওই কক্সবাজার যে সাঁতরাইতে যাব না, আমি ঘরের মধ্যে চুপচাপ আলো বাতাসের মধ্যে না যে অন্ধকারের মধ্যে দরকারে 15 দিন থেকে আমার শারীরিক যে ক্যারেক্টারিস্টিক্স এটাকে নমনীয় রাখবো, যেন এটা আপনার হাই লেভেলে চলে না যায়। হ্যাঁ, আর ওয়াইফকে বলবো যে তুমি ঘুরে টুরে আসো, মার্কেট বান্ধবী টান্ধবীদের নিয়ে, অথবা আমার মার সাথে, তখন মা বেঁচে ছিল, মার সাথে অথবা বোনের সাথে যাও, ঘুরে টুরে আসো। অর্থাৎ সে জার্নি করলে যেন তার শরীরের মধ্যে তার ক্যারেক্টারিস্টিক্সটা গ্রো করে। তো যখন তার ক্যারেক্টারিস্টিক্সটা গ্রো করলো, আর আমি ঘরে থেকে আমার ক্যারেক্টারিস্টিক্সটা আপনার লো গ্রেডে চলে আসলো, তখন বাচ্চা নিলাম, মাশাল্লাহ ঠিক যেটা পলিসি করছি, আমার বাচ্চা ফর্সা হয়েছে। তো এখন জন্ম, মৃত্যু, বিয়ে, গায়ের রং এগুলো সব আল্লাহর দেওয়া, কিন্তু একটা কিন্তু পলিসি। আপনারা হাসতে পারেন, অথবা যারা ডক্টর আছেন তারা বলতে পারেন জুবাইদ ভাই এটা কি শিখাইলেন। বেসিক্যালি এটা হচ্ছে আমার নিজে থেকে নিজের প্রতি গবেষণা করে করা একটা ফলাফল। এরপর সেকেন্ড টাইম যখন আবার বাচ্চা নিতে গেলাম, তখন নিজেকে আরও নমনীয় করলাম যে দেখি বাচ্চা ওইটা আরও বেশি ফর্সা হয় নাকি। তো সেকেন্ড টাইম যে বেবি নিলাম, দেখি যে সেটা আরও বেশি ফর্সা হয়েছে, অর্থাৎ তার মার ক্যারেক্টারিস্টিক্সটা বেশি পেয়েছে। চুল বলেন, স্কিনের কালার বলেন, তারপরে আচার ব্যবহার বলেন। এখন একটাই সমস্যা হয়েছে, তার মা তো বোকাশোকা মানুষ, এখন বাচ্চাগুলো একটু বোকাশোকা হচ্ছে। তো যাই হোক, সহজ সরল, তারপরে নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে খালি, মানে নিজের পকেটে 4 আনা পয়সা আছে কিনা সন্দেহ, কিন্তু পারলে হাওলাত করেও মানুষের খাওয়াবে। তো এই যে আলতু ফালতু যে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, আমার ওয়াইফের মধ্যে এইটা আমার বাচ্চারা পাওয়া শুরু করছে। দেখা যায় বাচ্চাকে কিনে দিছি কয়টা চকলেট, সবগুলো বান্ধবী টান্ধবী, পাশের বাসার অমুক তমুক, হ্যান ত্যান, আত্মীয় স্বজন, তাদের যত বান্ধবী টান্ধবী যা আছে সবাইকে খাওয়াটা নিজে আঙ্গুল চষতেছে। এটা আবার খুব খারাপ করছে, বাট এটা আমার ওয়াইফের মধ্যে অনেক বেশি। সে নিজে না খেয়ে গরিব মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার জন্য মন খুলে সে নিজের কাপড় থাকুক আর না থাকুক নতুন কাপড় কিনে নিয়ে আসছে। জামাই কিনে দিচ্ছে, জামাইয়ের টাকা তো ফ্রি, সরকারি টাকা, পারলে পারলে এটা সরকারি টাকার মতো দেখা যায় যে ফ্রি, এটার কোনো মূল্য নাই। এই জন্য জামাইতে একটা দামি জিনিস গিফট করছে, সেটাও মানুষের গিফট করে দিবে, নিজের কিছু রাখবে না। শুধু তার দেখার বিষয় যে অমুকে কষ্টে আছে, অমুকে কষ্টের কথা বলতে বলতে কান্দে দিছে, আর মনে করেন যে সব দেওয়া শেষ। তো এই যে ক্যারেক্টারিস্টিক্সটা বর্তমান যুগের জন্য এটা খুব খারাপ বেঁচে থাকার জন্য, কারণ বর্তমান যুগটা হচ্ছে এমন, যতক্ষণ আপনার আছে ততক্ষণ পৃথিবী আপনার পিছনে আছে, আর যখন আপনার কিছু নাই তখন পৃথিবী আপনার কাছে নাই। পুরা পৃথিবী, এর মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মাতে শুরু করে কোনো কিছু বাদ নাই। তো বর্তমান সমাজের জন্য এটা খুব খারাপ। তো আমরা দেখেন একটা পলিসির কথা বললাম, খুব মজার হতে পারে অথবা খুব ফানি হতে পারে অনেকের কাছে, যারা মেডিকেল স্টুডেন্ট তাদের কাছে হয়তো বা লজিকের একটু বাইরে তাছাড়া কিছু হতে পারে, বাট এটি কিন্তু আমার গবেষণা এবং আমি সাকসেসফুল যে আমার 2টা বাচ্চা ফর্সা হয়েছে। তো আনফর্চুনেটলি যেটা হয়েছে, বউয়ের সাথে বিশাল একটা ঝগড়াঝাটি অথবা মনোমালিন্য। হ্যাঁ, বিয়ে করে মানুষ হানিমুনে যায় সুইজারল্যান্ডে, অমুক দেশে তমুক দেশে, আর তুমি তো আমার বাংলাদেশের কক্সবাজারও নিয়ে গেলে না। হ্যাঁ, তো এই একটা হচ্ছে প্রবলেম তৈরি হয়েছে। তো আপনাদের এই বাস্তবতাটা বোঝালাম একটা মজার এই উদাহরণ দিয়ে, এই কারণে যে আপনাকে সব কিছুতে একটা পলিসি থাকতে হবে, এবং পলিসিটার মধ্যে 2টা মজার বিষয় থাকতে হবে। সেটা হচ্ছে আপনার উত্থান আর পতন। অর্থাৎ জীবনে বেঁচে থাকতে গেলে প্রতিদিনই উত্থান আছেন, প্রতিদিন পতন আছে। আজকে আপনি সুস্থ আছেন, সন্ধ্যায় মাথা ব্যথা আছে, কালকে জ্বর আছে, পরশুদিন আবার সুস্থ আছেন। আপনার শরীরই তো সবসময় আপনার সঠিক নাই, আপনার মনটাও সঠিক নাই, পারফেক্ট নাই। সকালে মন খুব ভালো, দুপুরে মন খুব ব্যস্ত, বিকালে মন খুব অনুভূতিশীল, সন্ধ্যায় ঝগড়াঝাটি, আবার রাতে অসাধারণ মিলন আপনার মনের। তাহলে আপনার মনই যখন দিনে 4 বার বহুরূপী, তো আপনি ব্যবসায় যে সবসময় ভালো করতে পারবেন এটা কোথায় বলা আছে? সবসময় যে লাভ করতে পারবেন কোথাও বলা আছে? কোথাও বলা নাই। তাহলে আপনাকে বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে হবে, প্রতিদিন চেষ্টা চেষ্টা চেষ্টা, এবং 1000 বার হেরে যাওয়ার পরে আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতাটাই শুধুমাত্র আপনাকে ব্যবসায়ীতে পরিণত করে তুলবে, আর সেখানে খুব স্ট্রং থাকতে হবে। এখন কথা হলো যে ব্যবসার উত্থান আর পতন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি
যে মার্কেটে বুম করবেন, মার্কেটে যে স্টার্টটা করবেন, এই স্টার্টের যে বুমটা হবে, এই বুমটা কিভাবে হবে? আপনি যে একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করছেন, ভাবছেন যে এই প্রোডাক্টটা আমি নিয়ে কাজ করব, এই প্রোডাক্টটা নিয়ে যে আমি কাজ করব, এই প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি আমাকে স্যুট করবে? যেমন আপনি একটা ফ্রেশ প্রোডাকশন দিতে যাচ্ছেন হুডির, এই হুডিটা কি সেল হবে? মানুষ কি পছন্দ করবে? ডিজাইনের কি অভাব আছে? ফেব্রিকের কোয়ালিটির অভাব আছে? দামের পার্থক্যের অভাব আছে? কিন্তু চলবে কোনটা? আপনি ইমোশনাল হয়ে গেলেন যে অমুকে এটা বানাচ্ছে খুব সুন্দর, আমি ওই প্রোডাক্টটা বানাই, এটা তাহলে আমারও চলবে। অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে আপনার চারপাশের মানুষগুলো আছে কিনা যারা এটা কিনবে, তাদের ওই মেন্টালিটি অথবা ওই সেট আপটা, তাদের মাইন্ড সেট আপ আছে কিনা, এবং আপনি যে বাজেটে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা সেই সময় যাবে কিনা, এবং সেটা টাইমিংটাও ঠিক আছে কিনা। এখন পয়লা বৈশাখের ড্রেস যদি আপনি ঈদের সময় বানায় বিক্রি করেন, সেটা তো চলবে না, রাইট? কারণ ট্রেডিশনাল একটা ফ্লেভার আছে। পহেলা ফাল্গুনের একটা কাঁচি হলুদ কালারের শাড়ি আপনি যদি অন্য সময় বিক্রি করতে চান, আপনাকে কিন্তু সময়টা বেশি পেতে হবে, বেগটা বেশি পেতে হবে, কষ্ট বেশি করতে হবে। কিন্তু ওটা যদি পয়লা ফাল্গুনের আগেই যদি আপনার রেডি স্টক থাকে, তাহলে কিন্তু আপনার সেল হয়ে গেল। তাহলে আপনার কোন প্রোডাক্ট ডেভেলপ করবেন আর অথবা কোন প্রোডাক্ট কালেক্ট করে আপনার গুদামজাত করবেন অথবা আপনি স্টক করবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এই বুঝতে হবে নিজের ভালো লাগা থেকে না, আপনার চারপাশে কাস্টমাররা ওই সামর্থ্যে ওই রুচিতে আছে কি না সেটা আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন, আপনার ঢাকা সিটিতে আপনি একজন নারীকে দেখলেন, এই নারীকে দেখে আপনি কিভাবে বুঝবেন যে সে কোন জেলার নারী? নর্মালি 50+1% তাকে কিভাবে গেস করবেন সে কোন জায়গা থেকে আসছে, তার ফ্যামিলি স্ট্যাটাস কি, তার রুচি কি হতে পারে, তার চিন্তাভাবনা কি হতে পারে। নাম্বার ওয়ান, যেসব মহিলা একদম এলসিডি ফ্ল্যাট স্ক্রিন মনিটরের মতো, এখন এর বাইরে আর ভিডিওতে ভাষা করে অনেক কিছু বলতে পারতেছি না, মানে সামনেও এলসিডি ফ্ল্যাট স্ক্রিন সনি ব্রাভিয়া টিভির মতো, পিছন সাইডও আপনার সনি ব্রাভিয়া টিভির মতো, বুঝবেন এটা মেড ইন চট্টগ্রাম। যেটা মনে করেন যে সাইজে ছোটোখাটো, মুখ গোলগাল, ঠোঁট চিকুন, এটা বুঝবেন কুমিল্লা। পটো বেশি করে, মানে সেরকম পাকনা, বুঝবেন কুমিল্লা। তারপর মনে করেন যে যেটা দেখবেন এখানে চাপ খাওয়া আর নাক একটু এরকম, আবার মুখ গোলগাল, গলা ছোট, এটা বুঝবেন পাবনা সিরাজগঞ্জের দিকের। তারপরে যেটা নাক লম্বা, থুতুরের দিকে লম্বা, বুঝবেন এটা রংপুর। আবার যেটা দেখবেন গোলগাল কিন্তু সাইডগুলো এরকম চারকোনার মতো, আর চুলের এখানে ভাঁজ খেলা, এটা বুঝবেন খুলনা যশোর। চিকুন লম্বা, এগুলো গলাটা লম্বা, বুঝবেন এটা খুলনা, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলের। আর যেটা দেখবেন চোখের দিকে তাকায় কথা বলতে বলতে চোখের মনি বেশি নাড়াচ্ছে এবং সবকিছু ডিস্কো হাড়ির মতো, বুঝবেন এটা বরিশাল। তাহলে এই যে আপনি স্ট্যাটাসটা জানলেন, এবার আপনাকে বুঝতে হবে যে কোন অঞ্চলের নারীর কোন টাইপের কাপড় পছন্দ। যেমন মোটা চওড়া পাড়ালা, তারপরে আপনার মনে করেন যে হাজার রকমের ইয়োক লেস দিয়ে, এত সব দামি দামি মাল দিয়ে, যেমন একটা ঘর যদি সিম্পলি সুন্দর ম্যাচিং হয়, তাহলে কিন্তু ওই ঘরটার মধ্যে একটা সৌন্দর্য থাকে। আর মার্কেটের থেকে সারা দুনিয়ার যত শো পিস বলেন, পর্দার কাপড় বলেন, যা বলেন সবই দামি দামি কিনে নিয়ে আসলেন, কিন্তু কোনোটার সাথে কোনোটা ম্যাচিং নেই, ফাইনালি ওই ঘরটা কিন্তু বস্তির মতো দেখা যাবে। তো যাদের কাপড় চোপড়ে এই ফ্লেভারটা আছে, বুঝবেন এটা মেড ইন চট্টগ্রাম। আবার যে চিকুন চিকুন কষিটানা কাপড়গুলো বেশি পরে, তারা হচ্ছে অথবা চকচকেটা বেশি পরে, পাথর চুমকি টুমকি এগুলা, বুঝবেন এটা মেড ইন আপনার কুমিল্লা অঞ্চল, কুমিল্লা টুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল। যে লালের মধ্যে হলুদ, হলুদের মধ্যে সবুজ, পাথর থাকতে হবে অতিরিক্ত, এগুলো হচ্ছে এই অঞ্চলের মানুষ। আবার ঢাকায় যেটা দেখবেন যে হিপ মোটা, মানে কোমর মোটা, এটা বুঝবেন মেড ইন আপনার কি আপনার মিরপুর। যে মহিলারই কোমর মোটা, বুঝবেন এটা মেড ইন মিরপুর।
ঢাকার মিরপুর, হ্যাঁ। সো অবশ্যই বুঝবেন সে ওই কুমিল্লা স্টাইলে তার ফ্যাশন হবে। তারপর আপনি ইয়েতে যান, রংপুরের দিকে যান, বগুড়া, রংপুর। এরা সবসময় কাপড় পরে, শাড়ি পরে কোমরের দিকে, নিজের পায়ের দিকে তাকায়। সো এরা সবসময় কাপড়ের নিচের সাইডের ডিজাইনটা বেশি পছন্দ করে আঁচলের থেকে। আবার খুলনা অঞ্চলে মানুষে যান, তারা সবসময় আঁচল, ব্লাউজের হাতার ডিজাইন ডিজাইন এগুলো নিয়ে পছন্দ করে। সো এইদিকে তাদের নজরটা বেশি থাকে। আবার বরিশালের ওদিকে যান, তারা সবসময় পিছনের কথা শুনতে পছন্দ করে। সো তারা সবসময় মাথার খোপার থেকে শুরু করে কানের দুল এগুলোর দিকে বেশি নজর দেয়, সামনের সাইডের ফ্যাশন নিয়ে নজর দেয় না। যেহেতু তারা সবসময় পিছনের কথা শুনতে পছন্দ করে, কান পড়া করতে পছন্দ করে, তাদের হাঁটার আগেই তাদের বিশাল বড় একটা মাথায় খোপা থাকবে। সো এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এখন আপনি যদি ওখানে ব্যবসা করতে চান, সবার আগে আপনাকে ওই ক্যাটাগরিটা বুঝতে হবে যে এই অঞ্চলে মানুষ এটা পছন্দ করে, তাহলে আমি এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যদি আমি এখানে আসি তাহলে এটা সেল হবে, কারণ এটা তাদের চয়েসের সাথে আসে। এখন আপনি এক অঞ্চলের চয়েসের মাল আর এক অঞ্চলে যখন দিবেন, এটাকে পছন্দ করবে না। মালটা যতই ভালো হোক না কেন, সেটা কিন্তু আর চলবে না। যেমন এরকম প্রফেশনাল একটা সাদা চেকের শার্ট অফিসিয়াল কর্পোরেট লেভেলে শহর অঞ্চলে কিন্তু খুব চলবে, কিন্তু গ্রাম অঞ্চলে এই শার্টটা যত ভালো কোয়ালিটি আপনি নিয়ে যান, যত ভালো সেলাই নিয়ে যান, চলবে না। স্পেশালি আপনি যদি নেত্রকোনা, শেরপুর, জামালপুর ওই অঞ্চলে ওভারঅল এটা বিক্রি করতে চান, হ্যাঁ কর্পোরেট লেভেলে কিছু লোক কিনবে, ওখানে ভদ্রলোক যে নাই তা না, অবশ্যই আছে, প্রফেশনাল লোক অবশ্যই আছে, বাট তারা কিন্তু কিনবে চকরা বকরা শার্টগুলা। ওইখানে এই শার্ট কিন্তু আপনারা বিক্রি করতে যান, বের হয়ে যাবে, 100টার মধ্যে 10টা বিক্রি করতে পারবেন, বাকি সব স্টক হয়ে পড়ে থাকবে। তাহলে ভবিষ্যৎ আপনার কি হবে সেটা আপনাকে শুরুতেই বুঝতে হবে, আর এই বোঝার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। তো সেক্ষেত্রে বোধহয় আমার ভার্সিটি লাইফের একটা দুষ্টু গল্প আপনাকে বলতে পারি, জানি না মজা পাবেন কিনা। ভার্সিটি লাইফে তো সবাই তার ছেঁড়া দুষ্টু থাকে, কেউ মুখ দিয়ে প্রকাশ করে, কেউ করে না। আজকে আমি একটা গল্প বলে দিই। গল্পটা মেবি 18+ হতে পারে, তো 18 নিচে যারা আছেন তাদের দেখার দরকার নেই, বাট খুব মজার গল্প, আমার কাছে খুব মজা লাগে। হঠাৎ করে তাৎক্ষণিক বুদ্ধির একটা গল্প। সেটা হলো, আমার বন্ধু ছিল আপনার তুরস্কে। তো ওখানে তুরস্কে মেরিডিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সেখানে তার মলদোভিয়ান, তারপরে আপনার রাশিয়ান, তারপরে ইউক্রেন, বিভিন্ন জায়গার অসংখ্য মেয়েরা তার সঙ্গে পড়তো। তো সে তো পৃথিবীর সব থেকে সৌন্দর্যগুলো সে সেখানে দেখে আসছে। এখন দেশে আসার পরে বাবা মেয়ে ঠিক করতেছে বিয়ে দিবে, তো কোনোভাবেই মেয়ে তো পছন্দ হয় না, আর বাপ মার পছন্দ বিয়ে করতে হবে। তার বাপ মা আবার মনে করেন যে AK-47 মতো ভয়ঙ্কর। এখন আমার বন্ধু তো খুব মন খারাপ যে মামা আমার প্রচণ্ড সেক্সি একটা মেয়ে বিয়ে করতে হবে, কারণ সে তো ওই পরিবেশে থাকছে, তার মেন্টালিটি ওরকম হয়ে গেছে। আমার অনেক সুন্দর টুন্দর না হইলেও হবে, কিন্তু প্রচণ্ড সেক্সি মেয়ে বিয়ে করতে হবে। তো এবার তো আমরা মহা বিপদে পড়লাম যে পাত্রী চয়েস করবে ওর বাপে, এখন সেক্সি কিনা সেটা তোর বাপের চেক করার কোনো ব্যবস্থা নেই। আর বাপে তো বিয়ে দিবে ফ্যামিলি স্ট্যাটাস অমুক তমুক দেখে, ওর বাপে যেমন বিশাল হ্যাডাম, সেও বিয়ে দিবে ওরকম আর এক হ্যাডামের মেয়ের সাথে। হ্যাঁ, এখন মেয়ে কি হবে আল্লাহ মাহবুদ জানে, কিন্তু মেয়ের বাপে সেরকম ক্ষমতাবান হইতে হবে, সেরকম পুরুষ হইতে হবে, সেরকম স্ট্যাটাস সম্পন্ন হইতে হবে, ওর বাপের তো সেটাই পছন্দ করবে। তো এইখানে আমরা কেমনে বন্ধুরা মিলে তার কি উপকারে আসতে পারি, কোনো কিছু মাথায় কাজ করছে না। তো খেতে বসে গল্প গুজব হচ্ছে, তো এবার ও আমাকে বলতেছে যে মামা তুমি ছাড়া এটা সমাধান কেউ দিতে পারবে না, তুমি এটার একটা ব্যবস্থা আমাকে করে দাও। বন্ধু বান্ধবের মধ্যে কেন যেন সবাই আমার লিডার মানতো অথবা গুরু মানতো, আমি জানি না কেন। তো খেতে বসেই গল্প গুজব করতেছি, কেউ ঠাট্টা তামাশা করতেছে, কোনো বন্ধু বলছে যে মামা তুই বিয়ে করার আগে সবার আমার কাছে দিয়ে চেক করাইস, আমি তোরে বলে দিব যে সেক্সি কিনা, তারপরে তুই বিয়ে করিস। মানে এই ভার্সিটি লাইফে যত রকমের দুষ্টামি টুষ্টামি হয়, বুঝছেন তো। তা আমি তো ওকে তখন একটা কথা বললাম, আচ্ছা ঠিক আছে তুই থাম, তোরে আমি একটা সমাধান দিচ্ছি, তুই তো টেনশনই তো চুল সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি তোর একটা বুদ্ধি দিয়ে দিই। তো বলছে মামা একটা বুদ্ধি দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তাৎক্ষণিকভাবে দেখি আমার মাথা থেকে কিছু একটা আইডিয়া আসলো, তো আমি তাকে বললাম যে শোন, প্রথমে তুই তো শহরে চলে যাবি, যে মেয়ের সাথে মোটামুটি শুনলাম যে এক মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল বলা যায়।
তাই আমি বললাম যে এখন ও কনফিউজড আছে, মেয়ে ওর থেকে বয়স একটু ছোট, আবার মেয়ে এরকম আবেদনময়ী হবে কিনা। তো তখন ওকে আমি বললাম যে শোন, একটা কাজ করে, এটা খুব সহজ কাজ, যে মেয়ে কেমন হবে সেটা বোঝার জন্য। বলছে মামা কি? এবার ওর চোখ টোক লাল হয়ে গেছে, ছানা বড়া হয়ে গেছে, আর ফর্সা মানুষ, মুখ পুরো লাল হয়ে গেছে, যে কোনো একটা উপায় পাওয়া গেছে। তো পরে আমি ওকে বললাম যে শোন, একটা কাজ কর, তুই তো শহরে চলে যাবি, যে মেয়ের সঙ্গে একটু দেখা করবি, বাইরে দেখা করতে বলবি, মেয়ে আসবে, ভদ্রচিতভাবে বলবি, মেয়ে আসবে। যেহেতু তোদের সাথে বিয়ের কথাবার্তা অনেকটা ফাইনাল, 50+1%, সো সে আসবে, তারও তো প্রয়োজন আছে, সে কাকে বিয়ে করবে এটা জানার। সো সে ডেফিনেটলি তোর সম্মানে আসবে, অথবা তার নিজের জীবনের প্রয়োজনে আসবে। আর তুই করবি কি, এক রিক্সাওয়ালা ঠিক করে রাখবি, এই রিক্সাওয়ালারে বলবি যে আমরা দুইজন তোর রিক্সায় 2 ঘন্টা ঘুরবো, তুই টোটাল আমাদের এই শহরের যত ভাঙা রাস্তা আছে সব ভাঙা রাস্তার মধ্যে দিয়ে একদম ইচ্ছা মতো রিক্সা চালাবি, আর স্পিড ব্রেকার যদি পাইস ধাপধুপ ধাপধুপ লাভ দিয়ে 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 পড়বি, মানে যাতে পিঠে কোমরে মাজায় সব ব্যথা উঠে যায়। তো বলছে এইটা আবার কি ধরনের বুদ্ধি দিলাম আমা, তুমি তো আমার মনে করো বিয়ের আগে বিয়ে ভাঙার বুদ্ধি দিয়ে দিছো। এইভাবে যদি একটা রিক্সা নিয়ে প্রথম ডেটিংয়ে বউ নিয়ে যদি বের হই, অথবা গার্লফ্রেন্ড নিয়ে যদি বের হই, তো ওই রিক্সা চড়তে চড়তে তোর যে পেটে ব্যথা উঠবে, ওই তো আমারই চিন্তা করবো যে কোন স্টুপিডের সাথে ঘুরতে বেরোয়েছি। ও তো ওই জায়গা থেকেই ডিসিশন ফাইনাল করে ফেলবে যে আমারে বিয়ে করতো না। মানুষ বউ নিয়ে ঘুরতে যায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় সুন্দর রোমান্টিক একটা জায়গায়, পাহাড়ের উপরে, পার্কের মধ্যে, দামি রেস্টুরেন্টে। আর তুমি আমারে কইলে রিক্সা নিয়ে ঘুরতে, তাও আবার যে জায়গা যত ভাঙা রাস্তা আছে সব ভাঙা রাস্তার মধ্যে যাইতে। তা তুমি তো মিয়া আমার ভালো চাও না, থামো না, চুপ করো, মন দিয়ে শুনো। তো আচ্ছা ঠিক আছে তুমি বলো। তা আমি বললাম যে শোন, রিক্সাওয়ালা যখন রিক্সাওয়ালা যখন প্রচণ্ড আজে বাজে ভাবে ভাঙা রাস্তায় ধপ করে করে যে পড়বে, তখন সবার আগে তুই লক্ষ্য করবি যেটা মেয়েটা ধ্যাত করে উঠে কিনা। কারণ লাফ দিয়ে পড়লে তুইও তো ব্যথা পাবি, ও ব্যথা পাবে, পেটে ব্যথা লাগবে, সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে, মাথায় ঘাড়ে ব্যথা লাগবে। তো তখন মেয়ের অভিব্যক্তিটা কি, ধ্যাত এরকম বিরক্তিকর করে ওঠে কিনা। যদি বিরক্তিকর করে ওঠে তাহলে বুঝলি বাস্তব জীবনে ওর প্রতিটা তোর সাথে যখনই ম্যাচিং হবে না, তখনই ওর ফেস এক্সপ্রেশন সব কিছু এমন হয়ে যাবে যেখান থেকে তোর বিশাল একটা বিতৃষ্ণা এবং বিশাল একটা বাজে দূরত্ব তৈরি হবে। আর মেয়ে যদি ওই রিক্সাতে যখন ঝাঁপ দিয়ে পড়বে, তখন মেয়ে যদি ইস করে ওঠে, তখন বুঝবি যে মেয়ের সহন ক্ষমতা আছে, সে ব্যথাও পাইছে আবার সহন ক্ষমতাও আছে, অর্থাৎ তাকে মানায় নিয়ে যাবে। আর আর যদি ওই বিশাল স্পিড ব্রেকারের পরতে রিক্সা লাফ দিয়ে পড়লো আর পেটে ব্যথা লাগলো, আর মেয়ে যদি আহ করে উঠে, তাহলে বুঝবি এই মেয়ে চরম মাত্রা নরম এবং প্রচণ্ড আবেদনময়ী, এবং তুই যেটা বলতেছিস চরম মাত্রা সেক্সি, এ মেয়ে তাই হবে। বলার সাথে সাথে বন্ধু বান্ধব চারপাশে যে কটা ছিল খাওয়া বাদ দিয়ে লাভ দিয়ে আমার পায়ের উপর পড়ে কাছে, মামা তুমি গুরু তুমি বাপ। আমি তখন চুপ হয়ে বসে আছি, আমি নিজে কি বুদ্ধি দিলাম আমি নিজেই জানি না। তো ফাইনালি আমার বন্ধু চলে গেল, এবং সেখানে যে সেই সেম ঘটনাটা করলো। তো মেয়ে যেই করে উঠছে, মেয়ের ছেলে ও তো লাভ দিয়ে রিক্সা থেকে পড়ে এমনি সাথে সাথে দৌড়ে আমার ফোনছে, মামা ঘটনা ঘটে গেছে, কি হয়েছে মামা? মামা মেয়ে না করে উঠছে। আমি বলছি, যাক তাহলে সব ঠিক আছে, বিয়ে করে ফেলা। এবং বলতে দেরি আছে, বিয়ে টিয়ে হইতে দেরি নাই, আল্লাহর ইচ্ছা এখন বোধহয় 3টা না 4টা প্রোডাকশন দেওয়া শেষ, বুঝছেন? 3 বাচ্চা না 4 বাচ্চার বাবা সে এখন। সো ভার্সিটি লাইফের দিনগুলো কত অসাধারণ ছিল না? কত দুষ্টমিতে ভরা ছিল, কত শয়তান্তিতে ভরা ছিল। বাট মজার বিষয় হলো কি জানেন, মজার বিষয় হলো যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, ভালোভাবে হোক দুষ্টামি করে হোক, কারণ ভদ্র ছেলেরা ওই টাইপরাইটার ছাড়া কিছু হতে পারে না। একটু দুষ্টু না হলে সে বাচ্চা ইন ফিউচারে বাস্তবের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে পারে না। তো আপনাকে উল্টাপাল্টা ব্রেনও যদি আপনার ব্রেনে থাকে দেখার বিষয়, সেখান থেকে আপনি সেটাকে পজিটিভ সাইডে শিফট করতে পারছেন কিনা। যদি আপনার দুষ্টামিটা পরবর্তীতে ড্রাগস, তারপরে মিসগাইড, তারপরে বিভিন্ন রকম দিকে মিসগাইড হয়ে যায়, তাহলে আপনার লাইফ শেষ।
আর আপনার এই দুষ্টামিগুলো অথবা এই ছোটো ছোটো সৃজনশীলগুলো অথবা তাৎক্ষণিক চিন্তাগুলো যেটা আপনি সুন্দরের মধ্যে রাখতে পারেন, কাজের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতিটা ডাবল হবে। ওখানে একজন বোকা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কোনো মূল্য নাই। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর এই যে ফিউচার বোঝা, যে মেয়ে কেমন হবে, মানে বউ কেমন হবে, আমি যা চাচ্ছি সেভাবে হবে কিনা, তারপরে বাচ্চা কেমনে আমার মনের মতো হবে, সাদা চামড়ার অথবা ফর্সা অথবা সুন্দর, এই যে সাইড যে গল্পগুলো আপনাদের কাছে করলাম, অনেকের কাছে এটা খুব যুক্তিহীন মনে হতে পারে, আবার অনেকের কাছে আপনার এটা খুব ফানি মনে হতে পারে, বাট এটার মধ্যে কিছু রিয়েলিটি কিন্তু বাস্তবে আমার বন্ধুও পেয়েছে, আমিও পেয়েছি। অর্থাৎ আজকে বসে ভবিষ্যৎ দেখতে পারার যে কোনো একটা কৌশল আপনাকে বের করতে হবে। সো আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, তখন ডেফিনেটলি এই প্রোডাক্টটা কতদিনে আপনার হাউস থেকে সেল হবে, এবং সেক্ষেত্রে আপনি টাকাটা পাবেন কি না, এবং সেক্ষেত্রে একটা থ্যাংক ইউ পাবেন কি না, এবং আপনার কাস্টমার রিপিটেড কাস্টমার হিসাবে পরিগণিত হবে কি না, সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা না বুঝে আপনি যে টাকা নিয়ে মার্কেটে নামবেন, সেটাই আপনার জন্য লস। কারণ মালটা তো আটকে থাকবে। সেল করার জন্য লাস্টে মানুষের পা ধরা লাগবে, লাস্টে মানুষ ফ্রি দিলেও নিতে চাবে না। সো এটা আপনার ইনভেস্টমেন্টাল লস। তাহলে বিজনেসে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্যৎ দেখে প্রোডাক্ট গুদামজাত করা। তো সেক্ষেত্রে এখন যদি আপনি বলেন যে জোবেদ ভাই, তাহলে গাইটের মালের যে শুরু করেছিলেন ছোট্ট একটা কথা দিয়ে, যেটা 2 মিনিটে বললে হয়ে যেত, এই কথাটা সামারিটা আমাদের একটু বলে দেন। তাহলে সামারিটা হলো, এখন যে সময়টা চলছে, হয়তোবা আপনারা দেখেন নাই, হয়তোবা আপনারা সামান্যভাবে দেখছেন, অথবা নিজের শরীর দিয়ে দেখছেন যে ঠান্ডা কতটুকুন পড়ছে, বাট আপনারা কি গবেষণা করেছেন যে হিমালয়ে এখন কতটুকুন টেম্পারেচার আছে? এখন তো মোবাইল, সবার হাতে স্মার্টফোন, ওখান থেকে আবহাওয়ার ফোরকাস্টিং অর্থাৎ পূর্বাভাসটা পাওয়া যায়। আপনি কি দেখেছেন এখন আসামে কতটুকুন টেম্পারেচার, এবং সেখানে বাতাসের গতিটা কত, সিকিমে বাতাসের গতিটা কত, কলকাতায় বাতাসের গতিটা কত, ত্রিপুরাতে আপনার বাতাসের গতিটা কত, যেদিকে থেকে বাতাসটা বাংলাদেশে আসে অথবা বাংলাদেশ থেকে ওদিকে যায়, বাতাসের গতিটা কত, আর সেখানে ঠান্ডার মাত্রাটা কত, ঠান্ডার মাত্রা সাথে বাতাসের বেগ, এই দুটা যদি আপনি গুণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েদার কোন দিকে যাচ্ছে। প্রচণ্ড বাজে একটা ঠান্ডা আসতেছে, হাড় কাঁপানো, যেখানে বাতাসের গতিবেগ বাড়তেছে এবং টেম্পারেচার নামতেছে, টেম্পারেচার নামবে আর বাতাসের গতিবেগ বাড়বে, এর অর্থ এটা অসহনীয় মাত্রাতে পরিণত হবে, অর্থাৎ শৈত্যপ্রবাহ বিভিন্ন ইস্যুতে। এবং গতকালকেও টোটাল চট্টগ্রামের, আজকে 29শে ডিসেম্বর, গতকালও চট্টগ্রামের পুরো আকাশ ছিল মেঘলা সন্ধ্যায়, এবং মনে হচ্ছিল বৃষ্টি নামবে। সো সময়টা কিন্তু এমন আসতেছে টেম্পারেচার পড়ার দিকে, অর্থাৎ ঠান্ডায় যারা যে জ্যাকেট ট্যাকেট যা নিয়েছেন তা তো সেল হয়ে যাবেই, ইভেন এখনও যদি আপনি জ্যাকেট নেন সেটাও সেল হবে, এবং ওটা সবচেয়ে বেশি সেল হবে, কারণ শীতের শুরুতে বাচ্চাদের মাল বেশি সেল হয়, আর শীতের মাঝামাঝি অথবা শেষের দিকে, এখন চলছে মাঝামাঝি, এই সময় বড়দের কাপড়গুলো সেল হয় বেশি, কারণ বড়দের কাপড় প্রচুর মানে অপরিষ্কার হয়, তারা প্রচুর বাইরে বাইরে জার্নি করে, শীতে ধুলার মাত্রা থাকে বেশি। সো তারা একটা জায়গায় দুইটা, হাঁটতে গেলে একটু কমে যদি পায়, একটা জায়গায় দুইটা সেল করে, কেনে। সো বড়দের, যেমন আমি গতকালকে বোধহয় 4টা ব্লেজার কিনলাম, আগের দিন কিনছি 6টা, আজকে আবার হয়তো বা জ্যাকেট 5-7টা কিনতে পারি। সো আমার তো প্রয়োজন নেই, তারপরে ভালো লাগছে, কমের মধ্যে পাচ্ছি, রেখে দিচ্ছি কিনে, যে দেখি কখন শখ হয়, কখন ভালো লাগে তখন পরবো, অথবা কোনো একটা কালারের শার্টের কালারের সাথে যদি ম্যাচিং হয় তখন পরবো। তো এই যে টাকাগুলো কোথা থেকে আসে? যেহেতু বাজেটটা কম, তখন আমি নিজের হাত খরচ একটু কমায় 2-4টে প্রোডাক্ট কিনে রাখলাম। তো এই যে অপশনাল সেলটা, শীতের মাঝামাঝি অপশনাল সেলটা অনেক বেশি হয়, এবং সেটা বড়দের আইটেমটা বেশি হয়, কারণ বাচ্চাদের দায়িত্ব কমপ্লিট করতে পারলেই বাবা মা তখন নিজের হাত দিয়ে নিজের জন্য খরচ করে, কিন্তু সবার আগে তাদের মনে থাকে বাচ্চাদের আইটেম, যে বাচ্চাদের আগে কীভাবে যত্ন করে রাখবে, সাজায় রাখবে, আদর দিয়ে ঢেকে রাখবে। সো শীতের শুরু অথবা গরমের শুরুতে সবার আগে বাচ্চাদের আইটেম চলে, এরপর বড়দের অ্যাডাল্ট আইটেমটা চলে। হ্যাঁ, তো এখন হচ্ছে বড়দের আইটেম চলার সময়,
এবং এখন সব থেকে বেশি সেল হবে বড়দের জ্যাকেট, ট্রাউজার, হুডিটার সময় এখন খুব বেশি হুডি চলার সময় না গাইটের মালের ক্ষেত্রে। আর ডেফিনেটলি হুডি চলবে, কারণ হুডি একটা পাতলা আইটেম থাকে, এটা খুব ভারী জ্যাকেটের মতো হয় না, হুডিটা 12 মাসই চলার মতো একটা আইটেম। সো হুডির কোনো ক্রাইসিস মানে কোনো স্টক কখনো কোথাও তৈরি হয় না, হুডি চলবেই। হুডি ট্রাউজার এটা 12 মাস চলার মতো আইটেম, প্রচণ্ড গরম ছাড়া। হ্যাঁ, হুডির ক্যাটাগরি বুঝে। তো গাইটের মালের ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা চলবে সেটা হচ্ছে বড়দের জ্যাকেট, তারপরে মহিলাদের কার্ডিগান, সোয়েটার, আর সব থেকে বেশি আরও বেশি চলবে যেটা আপনাকে আরও 15 দিন 20 দিন পরে বিশাল ব্যবসা দিবে, সেটা হচ্ছে কোরিয়া, তাইওয়ানের বিভিন্ন শার্ট। এই শার্টগুলো আপনাকে ফুল স্লিভ শার্টগুলা নেওয়ার পরে আপনার যখন এটাকে ওয়াশ করে আয়রন করে হ্যান্ডট্যাগ লাগায় যখন মার্কেটে ছাড়বেন, এটা আপনাকে বিশাল ব্যবসা দিবে। কারণ শীতের শুরুতে মাঝামাঝি সময় আপনি মালটা কিনছেন, শীতের শেষের দিকে অথবা শীতের মধ্যে যেমন শার্ট চলে, আর শীতের শেষ হতে থাকবে আর এই শার্টগুলোর ডিমান্ড হিউজ পরিমাণ বাড়তে থাকবে। আর গাইটের মধ্যে ফুল স্লিভ শার্টও থাকে, শর্ট স্লিভ শার্টও থাকে, ফুল হাতা হাফ হাতা শার্টগুলো থাকে। সো এগুলাকে আপনারা যখন সুন্দর করে ফিনিশিং করে একটা শার্ট, খুব ভালো মানের একটা শার্ট আপনি উঠাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আপনি 45,000 46,000 টাকা দিয়ে একটা গাইড কিনতেছেন, আবার 25,000 টাকা দিয়ে শার্টের গাইড কিনছেন। 2-3টে ভ্যারাইটি আছে, 36,000 টাকার একটা ভ্যারাইটি আছে, উদাহরণস্বরূপ বলছি। তো এগুলোতে 400 শার্ট পাওয়া যায়। তো এর মধ্যে ফ্যাশন আইটেম খুব ভালো পাওয়া যায়, এবং শার্টে কোরিয়ান হলে সেটা ভিতরে মোস্টলি কোয়ালিটিগুলো বেশি ভালো পাওয়া যায়। সো এইগুলোর মধ্যে দিয়ে আপনার 100 পিস শার্ট তো শোরুমেই চোখ বন্ধ করে উঠায় ফেলা যায়, যেটা দিয়ে গাইটের টাকাই উঠে যায়। আর বাদ বাকি যেগুলো সেল হয় সেগুলো কিন্তু খুব ভালো প্রাইসে সেল হয়। এবং আপনি যদি স্টক লটের থেকেও শার্টগুলো কিনে নিয়ে, গার্মেন্টসের স্টক লট থেকে নিয়ে আপনি যদি সেল করতে চান, ওই সেলের ওই মজা আর প্রফিটটা কিন্তু পাওয়া যায় না, যেটা গাইটের শার্টে পাওয়া যায়। সো এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাইটের শার্ট আর জ্যাকেট। এই জ্যাকেট আর গাইটের শার্ট এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের এবারের যে ওয়েদার, সে ওয়েদারে নেন, তাহলে সব থেকে বেশি বেনিফিটেড হবেন। তো যাই হোক, অনেক দুষ্টামি গল্প করলাম, অনেক মজার মজার গল্প করলাম, অথবা পচা পচা গল্প করলাম। গল্পগুলো ভুলে যাবেন, কিন্তু গল্প থেকে কি শেখানোর চেষ্টা করছি সেটা মাথায় রাখবেন। যে গল্প থেকে একটা জিনিস আপনাদের শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনাকে আজকে বসে ভবিষ্যৎকে দেখতে পারার ক্ষমতা তৈরি করতে হবে। যে আমি একটা প্রোডাক্ট নিব, এই প্রোডাক্টটা আনার পরে আমার চারপাশে কাস্টমারের চেহারাটা কেমন হবে, ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, এই জিনিসটা যখন আপনি দেখতে পারবেন, চোখটা বন্ধ করে ফিল করতে পারবেন, ইয়েস আমি প্রোডাক্টটা আনবো, আনার সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে দেখতে পারছি যে ওই কাস্টমারগুলো আমার কাছে এসে এই মালটা নিবে, আমাকে থ্যাংক ইউ বলবে, আরও অমুকের কাছ থেকে 5 টাকা খুচরা যেহেতু বিক্রি করছি 5 টাকা বাড়ায় নিতে পারবো, অমুক আসলে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। এইভাবে আমার এই মালগুলো এই কদিনে চলে যাবে, যে আমি চোখ বন্ধ করে পুরো দেখতে পারছি। তো যখন এই দেখতে পারবেন চোখ বন্ধ করে, তখনই আসলে আপনার ওই প্রোডাক্টটার প্রতি আপনার কনফিডেন্স বেড়ে যাবে, এবং তখন ব্যবসা হবেই। আর এর বাইরে যখন এটা দেখতে পারবেন না বাস্তবসম্মতভাবে অথবা যুক্তিসঙ্গতভাবে, তখন আপনার হাতে যাই তুলে দেওয়া হোক, একটা ডায়মন্ড তুলে দিলে ওই মালটা আপনি বিক্রি করতে পারবেন না। আপনি এসে বলবেন, ভাই মালের দাম অনেক বেশি, ভাই এটা অতিরিক্ত চকচক করে, ডায়মন্ড কি এত চকচক করে, মানুষ বলছে এটা বোধহয় 2 নম্বর, ভাই এত টাকা দিয়ে কাস্টমার মাল কিনতে চায় না, এই জিনিস আমাদের এলাকায় চলে না, এই জিনিস আমাদের এলাকায় চলে না। আপনার ল্যাঙ্গুয়েজগুলো তখন হয়ে যাবে এরকম। অর্থাৎ আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তখন 0 লেভেলের পারফরমেন্সের পরিচয় দেবেন, কারণ আপনার নিজেরই তো আত্মবিশ্বাস নেই। আপনি নিজেই জানেন না আপনার হাতে দেওয়া যে ডায়মন্ডটা, এই ডায়মন্ডটার কোয়ালিটিটা কী। এতটুকুন একটা ডায়মন্ড, কোথাও দাম আছে 20,000 টাকা, কোথাও আছে 2 লক্ষ টাকা, কোথাও আছে 20 লক্ষ টাকা, কোথাও আছে 20 কোটি টাকা। কিন্তু সবার আগে আপনাকে বুঝতে হবে যে ছোট্ট পাথরটা, এই পাথরটার কোয়ালিটি কী। মানুষের এসে আপনাকে চায়না অথবা ইন্ডিয়ান আর্টিফিশিয়াল পাথর বলবে, আর বললেই যে আপনার মাথা নিচু হয়ে যাবে আর চিন্তা করবেন যে আমি যার কাছ থেকে কিনছি ওই হারামজাদা আমারে ঠকাইছে। নো, আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন, আপনি যে জিনিসটা বিক্রি করছেন সেটা কতটা মূল্যবান এবং কত কমে আপনি দিচ্ছেন। সেই আত্মবিশ্বাস এবং সেই ফিলটা আপনার শরীরে, মনে, চিন্তায়, ব্রেনে থাকতে হবে। এরপর যে মানুষগুলো আপনার কাছ থেকে ফ্রি মধু খাইতে আসতে চায়,
সেই মানুষগুলো যখন এই কথা বলে আপনার সাইকোলজিক্যালি নামাতে থাকবে, তখন যেন আপনি তাকে বলতে পারবেন যে তোমার মতো ফকিন্নির এই জিনিস কেনার ক্ষমতা আছে, দূরের থেকে তাকায় দেখে যাও। তাও এই যে তাকাবা, এই তাকানোর মতো চোখের জ্যোতি তোমার আছে কিনা সেটা দেখার বিষয়। কারণ তুমি তো বাংলা ফকিন্নি। তোমার জন্য তো এই 200 কোটি টাকার ডায়মন্ডস অথবা 20 কোটি টাকার ডায়মন্ডস অথবা 20 লাখ টাকার ডায়মন্ডস এটা দেখাও তো হারাম। আগে টাকা কামাই করো, তারপরে এখানে এসো। তখন যখন আপনি এইভাবে কথা বলবেন, তখন ভাই টাকা নেই, ভাই অমুক নাই, ভাই ব্যবসা করা যাবে, ভাই মালটা কি পাওয়া যাবে, 1000 টাকার মাল 200 টাকায় কিনতে চায়, এই ক্যাটাগরির যত ফ্রি খাওয়া, ফালতু চাওয়া, অথবা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে আপনার কাছ থেকে ফয়দা লুটা যে মানুষগুলো, এগুলো আপনার চারপাশ থেকে বের হয়ে যাবে। তখন দেখবেন এখন 100 জন কাস্টমার আছে, তখন আছে মাত্র 9 জন কাস্টমার। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 100 জন কাস্টমারের মধ্যে 91 জন কাস্টমার আপনাকে আসছিল ধ্বংস করতে, আপনাকে ব্যবসা দেওয়ার জন্য অথবা বড় করার জন্য না। আর এই 9 জন কাস্টমার, ওই 91 জনের প্রেসারে আপনি 9 জনকে মূল্যায়ন করেন নাই, যার কারণে 9 জনের চলে গেছে। আর এখন আমি যে বুদ্ধি শিখাই দিলাম, এটাতে হবে কি আপনার 91 জনই দূরে চলে যাবে, বাট যে 9 জন, ওই 9 জন আপনার কাছে থেকে যাবে। আর যেহেতু পরিমাণে কম, আপনি যদি একটু পরিশ্রম এই 9 জনের পিছনে দেন, এই 9 জন আপনাকে জিরো থেকে হিরো বানায় দিবে। তাহলে ব্যবসায় অনেক কাস্টমার না থেকে এক্স্যাক্ট ভ্যালুয়েবল কাস্টমার থাকা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনার মন ব্যবসায়ী থাকবে, প্রফেশনাল থাকবে, এবং আপনার উদ্দীপনাটা নষ্ট হবে না। কারণ ওই 91 জন মানুষ আপনার কাছ থেকে ফয়দা লুটতে পারুক আর না পারুক, আপনার উদ্দীপনাটা ধ্বংস করে দিয়ে যাবে, আত্মবিশ্বাসটা ধ্বংস করে দিয়ে যাবে। কিন্তু এই 91 যখন বের হয়ে যাবে আপনার কোম্পানি থেকে, আপনার কথা অথবা আপনার এইসব আচরণে, এর পরের দিনই কিন্তু আপনি বিশাল একটা মেন্টাল ফ্র্যাকচার অথবা ফ্রাস্ট্রেশনে পড়বেন যে আল্লাহ, এত কাস্টমার ছিল, এত রাজকীয় ভাব ছিল, আর এখন সারা দিনে কেন প্রতি সপ্তাহে কাস্টমার আসে মাত্র একটা। বেসিক্যালি ওই যে সারা সপ্তাহে যে একটা মানুষ আসে, ও আসে আপনাকে ব্যবসা দেওয়ার জন্য। আপনি ওই একজনকেই ধরেন, ওই 91 জনের জন্য আফসোস করেন না, কারণ ওই 91 জন আপনার লাইফ তৈরি করার জন্য আসে নাই, আসছিল আপনাকে ধ্বংস করতে। তাহলে আশা করি বিক্ষিপ্তভাবে অনেক গল্প করলাম, গল্পগুলো যদি মন দিয়ে যদি শুনেন, সেখান থেকে কিছু অন্তত বুঝতে পারবেন, কিছু অন্তত শিখতে পারবেন। আর আমার ভিডিওগুলো সবসময় এরকমই, দুষ্টু গল্প আছে, পচা কথা আছে, গালাগাল আছে, হাসি আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। বাট ভিডিওগুলোতে একটা জিনিস আছে, আপনার সাস্টেইনেবিলিটি বাড়ানোর কিছু মেসেজ আছে, যেন আপনি টিকে থাকতে পারেন এই পৃথিবীর বুকে, যেন আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন, এবং আপনি যেন প্রফেশনালি সাকসেসফুল ব্যক্তি হিসাবে এই পৃথিবীতে টিকে থাকতে পারেন। সেগুলি গল্পের মাধ্যমে, হাসি ঠাট্টা তামাশা যেভাবেই করি না কেন আপনাদের শেখায় দিই। সো যাদের ভালো লাগে তারা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, ফার্স্ট টু লাস্ট, টেনে টেনে দেখবেন না। আর যাদের ভালো না লাগে তারা না দেখলেই শেষ। অযথা কমেন্টস কেন করবেন যে ভাই ভিডিও বড় হয়ে গেছে, অমুক হয়েছে, 2 মিনিটের কথা 1 ঘন্টায় কেন বললেন, এগুলো করবেন না। তারা আমার ভিডিও দেখে সময় নষ্টই করবে না, জাস্ট আউট হয়ে যাবেন, ঠিক আছে? সো সবাইকে শুভকামনা। আর ডেফিনেটলি আমি বলে দিব, আপনারা এই মুহূর্তে যদি গাইডের মাল নিতে চান, জ্যাকেট এবং শার্ট আপনাকে বিশাল একটা ব্যবসা দিবে। আর আমি আছি চট্টগ্রামে, যদি আপনাদের এই প্রোডাক্টের প্রয়োজন হয় আমি আরও 2 দিন থাকবো, হয়তোবা 31 তারিখ পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত আমি চট্টগ্রামে আছি। সো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের কল দিবেন, আমাদের কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বারে 018864959551 অথবা 018864959999 অথবা 018864959557 নম্বরে, অথবা 018864959558 এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন। আর আশা করি খানস গ্লোবাল থেকে যে প্রোডাক্টটা বের হয় সেটা আপনাদের ব্যবসা দিবে, এইটুকু অন্তত গ্যারান্টি দিয়ে আমরা পরিশ্রম করি আপনাদের জন্য। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।